যে মানুষগুলো এই প্রত্যেকটা সিস্টেমের সাথে জড়িত, তারা আসলে ক্ষমতাকে সামনে রেখে সেই পথে হাঁটা শুরু করে। এই ক্ষমতা যেদিকে থাকবে তারা সেদিকে হাঁটে। সবচেয়ে বড় আমরা যে জায়গাটিতে কথা বলছি, এই সমস্যাটা কিন্তু পথের সমস্যা না, এই সমস্যা হচ্ছে মনস্তত্ত্বের সমস্যা। এই সমস্যা হচ্ছে এতদিনের যে চর্চা, এই যে অপসংস্কৃতি কালচার, এই জায়গাটাতে সমস্যা। আমরা আমাদের জায়গা থেকে যখন দেখছি গাজীপুরে এরকম একটি নৃশংসতা হয়েছে, আমাদের অবশ্যই দেখুন, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই অভ্যুত্থানের সামনের সারিতে থেকে অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। আমাদের জায়গা থেকে মনে হয়েছে যখন একটি অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, সেই অন্তর্বর্তীকালীন সরকারকে তার কাজটি করতে দেওয়া উচিত। আমরা মাঠে আছি, আমরা মাঠ থেকে জনগণের যে দাবি দেওয়া সেগুলো তাদের কাছে তুলে ধরবো, আমাদের ছাত্র প্রতিনিধি রয়েছে তাদের মাধ্যমে তুলে ধরবো। কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং অন্তর্বর্তীকালীন সরকার, এই দুইটির মধ্যে একটি সুস্পষ্ট পার্থক্য থাকতে হবে, একটি পর্দা থাকতে হবে। সেই জায়গা থেকে আমরা সব সময় সরকারকে তার যে স্বাধীনতা, সেই স্বাধীনতার জায়গায় রেখে আমরা তাদেরকে কাজ করতে দিয়েছি। কিন্তু এই যে 6 মাস, আমাদের কাছে মনে হয়েছে যখন অন্তর্বর্তীকালীন সরকার কাজ করা শুরু করেছে, ওই টাইমে এরকম একটা ফ্যাসিস্ট রেজিমকে ভাঙতে হয়েছে, ভেঙে সেখান থেকে ছোট থেকে ধীরে ধীরে বড় হতে হয়েছে, স্টেবল হতে হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে। সেই জায়গায় আমরা কিন্তু এই সময়টা আমাদের জায়গা থেকে দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু আমরা এখন 6 মাস ধরে দাঁড়িয়ে মনে করছি, শেষ করি যে সরকারের কিংবা এই বিভিন্ন মন্ত্রণালয়ের তাদের যে সুপ্তাবস্থা, এই সুপ্তাবস্থা শেষ। এখন যদি তারা তাদের জায়গা থেকে যেই কাজটুকু করা দরকার, যেটা মানুষের প্রত্যাশা, সেটা না করতে পারে, তাহলে আমরা যেভাবে দাঁড়িয়ে গিয়েছিলাম বিগত সময়, আমরা সেইভাবে যে কোনো উপদেষ্টা হোক, যে কোনো চেয়ার হোক, তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাব। 6 মাস পর এসে রাজধানী ঢাকা সহ সারা দেশে যে ঘটনাগুলো ঘটছে তা বিএনপির নীতি নির্ধারণী নেতারা সমর্থন করেন না। তারা সন্দেহ করেন ছাত্র জনতার অভ্যুত্থানের এতদিন পর এসব ভাঙচুর বিশৃঙ্খলার পেছনে আগামী জাতীয় সংসদ নির্বাচন দীর্ঘায়িত করা সুদূরপ্রসারী চক্রান্ত অথবা দেশে ভিন্ন কিছুর পথ তৈরি করার প্রেক্ষাপট তৈরির চেষ্টা থাকতে পারে। মানে কেন এটা হয়েছে? শুক্রবারে যে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির সভায় নীতি নির্ধারণী নেতারা ধানমন্ডি 32 নম্বর সহ বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনা, সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন সহ চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তখন তারা এগুলো বলেন। কেন মনে হচ্ছে যে এটা নির্বাচন দীর্ঘায়িত করার চক্রান্ত? দেখুন, আমাদের একটি অতীত আছে, আমরা ভুলে যাইনি। বাংলাদেশে 1-11 হয়েছিল এবং একটি প্রেক্ষাপট তৈরির পরেই কিন্তু 1-11 হয়েছে। আমরা সেই সময় দেখেছি দুই দলের প্রধান থেকে শুরু করে অ্যাক্টিভ যারা আছেন তাদেরকে সরিয়ে দিয়ে নতুন মানুষরা দলের দায়িত্বে যাবেন, নেতৃত্বে যাবেন, এরকম একটা চিন্তাধারা হয়েছিল। সেই 1-11 ধারাবাহিকতা যদি আপনি মাথায় রাখেন, আপনি দেখবেন যে 24-এর গণ অভ্যুত্থান, সেখানে কিন্তু শেষ পর্যন্ত, আমি তো একদম রাস্তায় ছিলাম, শেষ পর্যন্ত একটা দাবিতে এসে দাঁড়িয়েছিল, হাসিনাকে সরতে হবে। কিসের কোটা, কিসের কি, একটাই দাবি, হাসিনাকে সরতে হবে। সো হাসিনা সরে যাওয়ার পরে আমরা দেখলাম এই যে 6 মাস, যেটাকে হানিমুন পিরিয়ড আপনি একটু আগেই বললেন, এটা কি একটা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য যথেষ্ট দীর্ঘ নয়? যেই সরকারটির মেয়াদ 5 বছর, তার জন্য 6 মাস হানিমুন পিরিয়ড হতে পারে। কিন্তু যেই সরকারটির মেয়াদ 5 বছরের অনেক কম, কত কম সেটি আমি জানি না বলেই অনেক কম বলছি, তার জন্য কি 6 মাস অনেক বেশি সময় নয়? কিন্তু এই 6 মাসে আমরা কি একটা দিনের জন্য স্বস্তিতে থাকতে পেরেছি? 6 মাস মানে 180 দিন। আপনি আমাকে একটা দিনের কথা চিন্তা করে বলুন তো, যেদিন শাহবাগে কেউ বসেনি, যেদিন সায়েন্স ল্যাবের মোড়ে কোনো গন্ডগোল হয়নি, কিংবা যেদিন আজকেও পরিস্থিতি কিছুতেই শান্ত না হওয়া এবং কিছুটা শান্ত হলেই আবার ইচ্ছেকৃতভাবে পরিস্থিতিতে একটা শক্ত ঝাঁকি দেওয়ার চেষ্টা, এটা কি আপনার খুব নর্মাল মনে হয় একজন রাজনৈতিক কর্মী হিসেবে? এবং আমাদের রাজনীতি তো আসলে খুবই অনিশ্চিত, পশ্চিমের রাজনীতির মতো নয় যে একটা নির্দিষ্ট মেয়াদের পর পর চমৎকার একটি ভোট হবে এবং মানুষ যাকে পছন্দ করবে সেই গিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করবে। আমাদের রাজনীতি মসৃণ নয়, আমাদের রাজনীতি ভীষণ অনিশ্চিত, ভীষণ উঁচু নিচু, এবড়ো খেবড়ো আমাদের রাজনীতির পথ। সুতরাং এই ধরনের আশঙ্কা করাকে আমি অমূলক তো বলতে পারি না। আপনি দেখুন, শেখ হাসিনার বক্তব্য নিয়ে সরকার কিন্তু বেশ শক্তভাবে ভারতকে জানিয়েছিল যে উনি ভারতে থাকতে পারেন, কিন্তু ভারতে বসে উনি বাংলাদেশে অস্থিতিশীল হয় এমন কোনো কথা বলতে পারবেন। আগের রাতে, মানে আগের রাত তো ঠিক না, রাত সন্ধ্যা 7টা থেকেই 32 নম্বর ভাঙা শুরু হয়েছে, রাত 9টার দিকে উনি বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্য যথেষ্ট উস্কানিমূলক বক্তব্য। এবং তারপরে আমরা দেখলাম 2 দিন ধরে টানা ভাঙচুর হলো, বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতাদের বাড়িঘরে লুটপাট হলো, হামলা হলো, ভাঙচুর হলো, আগুন দেয়া হলো এবং
একটা সিস্টেম্যাটিক প্যাটার্ন আমরা লক্ষ্য করলাম, এবং যেটা সবচেয়ে অ্যালার্মিং নিকোল, যেটা আমি একটু আগে বলছিলাম, সরকার বিবৃতি দিয়ে তার দায়টা সারলো। সরকার কিন্তু তার বেশি কিছু করেনি। মাঠে কিন্তু সেনা আছে বলেই আমি আবার মনে করিয়ে দিচ্ছি যে মাঠে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে সেনাবাহিনীও মোতায়েন আছে। এইরকম অবস্থায় যখন আইন শৃঙ্খলা কিছুতেই রক্ষা করা যায় না অবস্থা তৈরি হয়, বা কোনো কোনো মহল তৈরি করে, তখন এটা তো ভাবাটা খুব অমূলক হবে কি যে আর কোনো কিছু আহ্বান করবার চেষ্টা কেউ কেউ হয়তো বা করছেন ভেতর এরকম থেকে। কোনো কথাই আমেরিকার প্রেয়ার ব্রেকফাস্টে জয়েন করে এসে আজকে এয়ারপোর্টে নেমে যেটা বলেছেন যে বাংলাদেশের ছাত্র জনতা ফ্যাসিস্ট হাসিনা সরকারের উৎখাতের মধ্য দিয়ে অভ্যুত্থানে সফলতা অর্জন করেছে, কিন্তু আজকে দুর্ভাগ্যজনকভাবে আমরা যেন শেখ হাসিনার পাতা ফাঁদে পা না দেই। আজকে দেশের স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে, অস্থিরতা সৃষ্টি হচ্ছে। এই জন্য সম্পূর্ণভাবে যে ফ্যাসিস্ট রেজিম ছিল সেই রেজিমই দায়ী, আমাদেরকে সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে। কিন্তু ছাত্র জনতা কি তাহলে পাতা ফাঁদে পা দিয়েই দিল? মানে যে বক্তব্যকে কেন্দ্র করে যে ধরনের ঘটনা ঘটেছে, এখনো ঘটছে, সেটা কি পাতা ফাঁদ ছিল কিনা? দেখুন, আমি এটাকে ব্যাখ্যা করি। আরেকটা বিষয়, বিএনপি আগে থেকে ফাঁদের বিষয় যদি জানি, আগে থেকে সতর্ক কেন করলো না? আমি আপনাকে একটু যদি ওনার বক্তব্যের যে অর্থটা আমার কাছে পরিষ্কার হয়েছে সেটা আমি বলি। ধরুন, এই সময়টা যদি নির্বাচন না হয়ে নির্বাচনটা কোনো কারণে আরও 1 বছর 2 বছর 1.5 বছর পিছিয়ে যায়, সবচেয়ে বেশি লাভবান কারা হবে? সবচেয়ে বেশি লাভবান হবে আওয়ামী লীগ। কারণ এই পুরো সময়টাতে তারা এমন একটি অস্থিরতা তৈরি করতে পারবে যাতে যেই মানুষগুলো কোনো দলের সমর্থক না, কোনো দলের কর্মী বা নেতা নয়, যারা রাজনীতি মানে 5 বছর পর পর গিয়ে একটা ভোট দিয়ে আসে, এটুকুই তাদের রাজনৈতিক সক্রিয়তা, সেই মানুষগুলো একটা সময় তো ভাবতে বাধ্য হবে যে প্রতিদিন এখন যা হচ্ছে, কারণ প্রত্যেকের জীবনে কিন্তু এটা এফেক্ট করছে নিকোল। এখন এই এফেক্টে সাধারণ মানুষ যদি বিরক্ত হয় এবং মনে করে ধুর হাসিনার সময় তো খুব একটা মানে এরকম অবস্থা আমাকে করতে হয় নাই, হ্যাঁ, তো তাহলে কি তাকে আপনি খুব বেশি দোষ দিতে পারেন? এবং এই যে উফ শব্দটা, এই উফ শব্দটার মাইলেজ কিন্তু আর কোনো দল পাবে না, এটা ডাইরেক্টলি আওয়ামী লীগের ঘরে যাবে। সুতরাং আওয়ামী লীগ যদি মনে করে নির্বাচনটা আরো কিছু দূর পেছানোর জন্য যদি কিছু সমস্যা তৈরি করা যায় এবং তারা সেটা করে, তাকে তো আসলে খুব অস্বাভাবিক বলা যায় না। আর আওয়ামী লীগ এমন একটি দল যেই দলটি 91 সালে যখন বিএনপি ক্ষমতায় আসে, তখন শেখ হাসিনা নিজে বলেছিলেন আমি একদিনও শান্তিতে থাকতে দেব না, এবং মাশাআল্লাহ উনি বিএনপিকে একদিনও শান্তিতে থাকতে দেননি। 94 সালে সংসদ বর্জন থেকে শুরু করে জামাতকে সঙ্গী করে মাঠের আন্দোলন, মানে উনি বিএনপিকে একদিনও শান্তিতে থাকতে দেননি। তো সেই সময়ের পরিস্থিতির সঙ্গে যদি আপনি আজকে চিন্তা করেন, পরিস্থিতি কিন্তু অনেক বেশি ঘোলাটে হয়েছে, জল কিন্তু অনেক দূর গড়িয়েছে। 91 সালের শেখ হাসিনা কিন্তু প্রধানমন্ত্রিত্বের স্বাদ পাননি, কিন্তু 2024-এর শেখ হাসিনা কিন্তু 20 বছর প্রধানমন্ত্রিত্বের স্বাদ পেয়েছেন। 96 থেকে 2001 এবং 8 থেকে 24, 20 বছর তিনি প্রধানমন্ত্রী হওয়ার স্বাদ পেয়েছেন। 1 2 হচ্ছে 91-এ শেখ হাসিনাকে কিন্তু দেশ ছেড়ে পালাতে হয়নি, বেইজ্জতি হতে হয় নাই। 2024-এ শেখ হাসিনাকে কিন্তু পালিয়ে যেতে হয়েছে, যার 3 দিন আগে তিনি একটা নিজস্ব কথা বলার একটি ভঙ্গি আছে, তো ওভাবে তিনি বলেছিলেন শেখ হাসিনা পালায় না, কিন্তু ওনাকে পালাতে হয়েছে। সো এই যে অপমান, দুর্দশা এবং তার অটোমেটিক যেই ট্রমা এবং তার যে বিদ্বেষ এবং জিঘাংসা সেখান থেকে তৈরি হওয়া, সেই সব কিছু মিলিয়ে পরিস্থিতি কিন্তু 91-এর মতো সহজ সরল নাই যে কেবলমাত্র হরতাল দিয়ে শেখ হাসিনা একদিনও শান্তিতে না থাকার মনোবাসনা চরিতার্থ করবেন। এই সময় কিন্তু তিনি আরো অনেক ভয়ঙ্করভাবে আসবেন এবং তিনি তাই করছেন। মির্জা ফখরুল ইসলাম গত 7 ফেব্রুয়ারি আপনি আরেক পোস্টে লিখেছেন লেটস রিবিল্ড বাংলাদেশ। এখানে আবু জাহেলের বাড়ি বলে কোন স্থাপনার কথা উল্লেখ করেছেন সেটা জানতে চাই। আর গত 5 ফেব্রুয়ারি 32 নম্বর ঘুরিয়ে দেওয়ার পরে আবার লিখলেন লেটস রিবিল্ড বাংলাদেশ। ভাঙার পর গড়ার আহ্বান, মানে কি করে? এবং আমার মনে মানে এইরকম কি মনে করার কোনো কারণ আছে কিনা, যেটা আপনারা শুরু করেছেন সেটা আসলে আপনারা এখন আর কন্ট্রোল করতে পারছেন না বলে সেটা আবার রিবিল্ড করে কন্ট্রোল করার চেষ্টা করছেন, কিন্তু যা হবার, যেটা ছড়িয়ে যাবার পুরো বাংলাদেশে সেটা ছড়িয়ে গেছে, এমন কিনা? এরকম কেউ ভাবলে ভুল করবে কিনা? আপনার যে লাইনটি বলেছেন এটার সাথে সরাসরি দ্বিমত প্রকাশ করি যে যা আপনারা শুরু করেছেন সেটা অ্যাকচুয়ালি আপনারা কন্ট্রোল করতে পারছেন কিনা। না, আমরা এটা শুরু করিনি।
এটা বাংলাদেশের জনগণ শুরু করেছে। এই বাংলাদেশের জনগণ যদি ওই 3, 4, 5 আগস্টে স্বতঃস্ফূর্তভাবে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে রাজপথে না নামতো, এই অভ্যুত্থান সফল হতো না। আমরা সব সময় এই যে ক্রেডিটটি এটি বাংলাদেশের সাধারণ প্রত্যেকটি শ্রেণীর মানুষকে দিয়ে এসেছি। আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই যে 24-এর যে অভ্যুত্থান হয়েছে, এই যে 32 নম্বরে যে ঘটনাটি হয়েছে, এটার জন্য একমাত্র এবং সবচেয়ে বেশি দায়ী হচ্ছে শেখ হাসিনা, খুনি শেখ হাসিনা। তিনি বিগত 16 বছরে তিনি যা কুকর্ম করেছেন, তার পরিবার, তার সাঙ্গপাঙ্গ, তার দোসররা যা করেছেন, সেই কারণেই এই যে 24-এর যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থান হয়েছে এবং তাকে এভাবে মুখে চুন কালি মেখে দেশ ছেড়ে পালাতে হয়েছে। তার সকল কর্মী যারা ছিল সমর্থক, তাদেরকে একা করে দিয়ে। এই 5 আগস্টের পরে আপনি যদি এই 25 সালের এই ঘটনা দেখেন, মানুষ ওই 5 আগস্টের দিনে এটা হওয়া উচিত ছিল, কিন্তু মানুষ তারপরও কোনো একটা জায়গা থেকে ওই 32-এর দিকে এভাবে যায়নি, কিংবা সেটিকে রক্ষা করেছিল। আজকে এটি আবার কেন হলো? কারণ ওই খুনি হাসিনা আবার বাংলাদেশের তরুণ সমাজ এবং ছাত্রদের উদ্দেশ্যে কথা বলতে আসে, যেই খুনি হাসিনা এদেশের হাজারের অধিক ছাত্র জনতাকে এভাবে নির্মমভাবে খুন করেছে শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য। কোন সাহস এমন একজন খুনি বাংলাদেশের ছাত্র জনতার উদ্দেশ্যে কথা বলতে আসে? তখনই বাংলাদেশের মানুষ আবার ক্ষোভে ফেটে পড়েছে এবং বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে, আপনি সেখানে শুধুমাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা সমর্থক ছিল, অ্যাক্টিভিস্ট ছিল, তারা গিয়েছে কোনোদিন বলতে পারবেন না। বাংলাদেশের সকল রাজনৈতিক দলের যারা এই অভ্যুত্থানে শক্তি ছিল, সকলের সেখানে অংশগ্রহণ ছিল। আমরা বিএনপির বড় বড় এরকম নেতাকর্মী ছিল যাদের পোস্ট দেখেছি বুলডুজার কোথায়, এবং আমাদেরও ভিতরটা আসলে তখন এই কথাই বলছিল যে বুলডুজার কোথায়। কারণ এই খুনি হাসিনা কিভাবে এই ছাত্র জনতার উদ্দেশ্যে কথা বলতে পারে যখন এই ছাত্র জনতা শহীদ হওয়ার পরে তার বাবা মার চোখের পানি এখনো শুকায়নি? সেই জায়গা থেকে এই যে ক্ষোভের উদ্গীরণ বা মানুষের এই ক্ষোভের যে বিস্ফোরণ, এটা খুনি হাসিনা তার জায়গা থেকে করেছে। আমরা আমাদের জায়গা থেকে বলছেন এটা ফাঁদ ছিল। দেখুন, আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটি মনে করি, দেখুন তিনি যে কোনো একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল থেকে বলতে পারেন কথাটি, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে মনে করি আমরা যদি এই জায়গাটাতে মানে এটা যদি তার ফাঁদে পা দেয়া হতো, তাহলে তার পরের দিনই আমরা আমাদের জায়গা থেকে কখনোই এই পজিশনে আসতাম না। লেটস রিভিল বাংলাদেশ। একটা উদাহরণ একটু দেন, আপনার কথা বলতে সুবিধা হবে। সার্জিস আলম, সুনামগঞ্জের বিশ্বরম্ভরপুরে 3 রাস্তার মোড়ে একজন কৃষক হাতে কাস্তে ও কাঁধে লাঙ্গল নিয়ে দাঁড়িয়ে আছেন। নাম দেওয়া হয়েছিল কিষাণ চত্বর, আপনি নিশ্চয়ই শুনে থাকবেন। গ্রাম বাংলার কৃষি ও কৃষকের ঐতিহ্য তুলে ধরতেই সেই ভাস্কর্যটি 7 তারিখ মানে শুক্রবার রাতে এই ভাস্কর্য ভেঙে ফেলা হয়। কৃষকের এই ভাস্কর্যের সাথে মুজিববাদ বা ফ্যাসিবাদের কি